আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কাজ শক্তি ক্ষমতার ঝুলি নিয়ে আমি আবারও হাজির হলাম। আমি তোমাদের ইয়াসিন ভাইয়া। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা পর্ব 5 পড়ব। এই পর্ব 5-এর মাধ্যমে আমাদের এই মেগা অধ্যায়টির ইতি হতে যাচ্ছে। এই অধ্যায়টি আমি তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দিয়েছি যেন শুধু সিকিউ না, এমসিকিউ, এসকিউ বা যে কোনো লেভেলের কোয়েশ্চেন তুমি যেন উত্তর করতে পারো। তো গত ক্লাসে আমরা ক্ষমতা স্টার্ট করেছিলাম, আজকে ক্ষমতা কর্মদক্ষতা শেষ করে এরপরে আমরা আজকে সিকিউ এমসিকিউগুলো দেখব যে আমরা পারি কিনা। ওকে, আর কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের লেকচারটা। তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা। ক্লাসগুলো কিন্তু আমি এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতে দিয়েছি, ইয়াসিন ভাই এসএসসি চ্যানেলে আছে, সেটা সাবস্ক্রাইব করে রেখো। ইনশাল্লাহ তোমাদের সাথে একটা চমৎকার জার্নি হবে সেই চ্যানেলে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা ক্ষমতা কর্মদক্ষতা পর্যন্ত পড়েছি, তাই না? সো আজকে প্রথমত এই কর্মদক্ষতার কিছু কোয়েশ্চেন আমি একটু দেখি। কর্মদক্ষতার কিছু কোয়েশ্চেন তোমাদেরকে, অনুধাবনমূলক কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন, যে একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো। তো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমরা জানি ক্ষমতা P ইজ ইকুয়াল টু W/T। কাজ একই হলে মানে W সমান কাজ একই মানে কি ভাইয়া? ধ্রুবক। একই হওয়া মানে ধ্রুবক হওয়া। ওকে, যদি ডব্লু ধ্রুবক হয় তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যার সময় যত বেশি লাগবে তার ক্ষমতা তত কম, সময় যত বেশি ক্ষমতা তত কম, সময় যত কম ক্ষমতা তত বেশি, ব্যস্তানুপাতিক। সো দ্যাটস ইট। এটুকু ব্যাখ্যা করলে হবে। কেমনে ব্যাখ্যা করবো? আমরা জানি ক্ষমতা হচ্ছে কাজ করার হার অর্থাৎ W/T। যদি একই কাজ হয় অর্থাৎ ডব্লুর মান একই হয় তাহলে পি এর সাথে টি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সমীকরণ থেকে দেখা যাচ্ছে টি বাড়ালে পি কমবে, টি কমালে পি বাড়বে। শেষ। এটুকু ব্যাখ্যা করলেই হবে। ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বুঝো ভাইয়া? ক্ষমতা পি সমান 200 মেগাওয়াট। মেগা মানে 10⁶ দ্বারা গুণ। এত ওয়াট বলতে কি বোঝায়? এত ওয়াট বলতে বোঝায় 200 ইন্টু 10⁶ জুল পার সেকেন্ড। শিখাইছিলাম ওয়াট মানেই জুল পার সেকেন্ড। তাহলে আমরা কি বলবো যে প্রতি সেকেন্ডে 200 ইন্টু 10⁶ জুল শক্তিকে শক্তিকে কাজে রূপান্তর করে। শেষ। তাহলে কি বলবো? প্রতি সেকেন্ডে ক্ষমতা এত বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 200 ইন্টু 10⁶ জুল শক্তিকে 200 ইন্টু 10⁶ জুল কাজে রূপান্তর করে। শেষ। কাজ করার হার হচ্ছে এটা। তাহলে লব্ধ কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কিনা? ইয়েস। আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান কার্যকর মানে আউটপুটটাকে কার্যকর বলে, নিচে হচ্ছে প্রদত্ত। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা হচ্ছে ইটা ইন্টু ইনপুট, পি ইনপুট। আর শক্তির বেলায় লব্ধ কার্যকর শক্তি সমান ইটা ইন্টু ডব্লু ইনপুট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মদক্ষতা যত বেশি হবে লব্ধ কার্যকর ক্ষমতা বা শক্তি তত বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক। কর্মদক্ষতা 76% বলতে কি বুঝো? কর্মদক্ষতা 76% বলতে বোঝায় যে তুমি 100 জুল শক্তি দিয়েছ, তার মধ্যে 76 জুল শক্তি কাজে রূপান্তরিত হয়েছে। 100 জুল শক্তির মধ্যে 76 জুল কাজে রূপান্তর হয়েছে, এটাই বোঝায় কর্মদক্ষতা 76%। এগুলো মনে হয় আমি পড়িয়েছিলাম। সো আজকে এই অঙ্ক থেকে শুরু। এখানে কি বলা আছে? বলা আছে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর। এটা কিন্তু কার্যকর ক্ষমতা ভাইয়া, কার্যকর ক্ষমতা মানে পি আউটপুট। তার মানে তুমি সূত্র দিয়ে যেই ক্ষমতাটা বের করবো এটা কিন্তু কার্যকর ক্ষমতা। ধরো mgh/t, এটা অ্যাপ্লাই করে যেই ক্ষমতা বের করবো এটা অবশ্যই কার্যকর ক্ষমতা। সবাই আমার সাথে লিপসিং করে বলো তো, mgh/t এটা দিয়ে যেই ক্ষমতা বের করবো সেটা অবশ্যই কার্যকর ক্ষমতা। আর এখানে ডিরেক্ট কার্যকর ক্ষমতা বলেই দিছে 735 ওয়াটের একটা মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার, 1000 লিটার মানে ভাই 1000 কেজি, 1000 লিটার মানে 1000 কেজি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালনা করা হয়। পূর্ণ করতে কত সেকেন্ড চালনা করা হয়? 2 মিনিট 12 সেকেন্ড। 2 মিনিট 12 সেকেন্ড চালনা করা হয়। তাহলে সময় কত লাগছে? সময় লাগছে 2 মিনিট 12 সেকেন্ড। এই সময়টাকে আমি সেকেন্ডে কনভার্ট করব, কারণ এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড।
2 মিনিট মানে 120 সেকেন্ড প্লাস 12, তাহলে হচ্ছে 132 সেকেন্ড, তাই না? 132 সেকেন্ড সময় নিচ্ছে, 132 সেকেন্ড। আচ্ছা, তো 1470 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর। আচ্ছা, তাহলে ভাইয়া এটা হচ্ছে প্রথম মোটরের সময়, প্রথম মোটরের কার্যকর ক্ষমতা মানে আউটপুট ক্ষমতা 735 ওয়াট, এটা ডিরেক্ট বলে দিছে। উচ্চতা, কত উচ্চতায় পানি উঠায়? 9 মিটার। কত কেজি পানি উঠায় সেটাও বলে দিছে, 1000 লিটার। 1000 লিটার মানে 1000 কেজি। এটা হচ্ছে প্রথম মোটরের ইনফরমেশন, এটা হচ্ছে প্রথম মোটরের যা কিছু আছে সেই ইনফরমেশন আমাকে দিয়েছে। এবার দ্বিতীয় মোটরের ইনফরমেশন কি দেখি আমরা একটু, খেয়াল করো। 1470 ওয়াট কার্যকর ক্ষমতা দ্বিতীয় মোটর, তাহলে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে 1470 ওয়াট। দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু, তার মানে এখানে H2 হচ্ছে 15 মিটার উঁচু। ছাদে 3000 লিটার, মানে M2 হচ্ছে 3000 লিটার, অর্থাৎ হলো 3000 কেজি। পানির ট্যাঙ্ক পূর্ণ করতে T2 সমান 5 মিনিট 12 সেকেন্ড। 5 মিনিট মানে কত সেকেন্ড ভাইয়া? 1 মিনিটে 60 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড হলে 5 মিনিটে 300 সেকেন্ড, তাহলে 300 প্লাস 12 অর্থাৎ 312 সেকেন্ড। ভাই 1 মিনিটে 60 সেকেন্ড, 2 মিনিটে 120 সেকেন্ড, 3 মিনিটে 180, 4 মিনিটে 240, 5 মিনিটে 5 6 30, 300 সেকেন্ড, তাহলে টোটাল 312 সেকেন্ড। এখন ভাইয়া বলছে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়, মানে পানি তো লোড করছে ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি আরও পড়ে যায়। প্রশ্ন হলো উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। তাহলে আমরা মূলত বের করব উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ। কি বের করব? অতিরিক্ত কত পানি উঠাইছে ভাইয়া? আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস এটা বলে না যে 1000 কেজি, 1000 কেজি ট্যাঙ্কের আয়তন, বুঝছো? ট্যাঙ্কের আয়তন হচ্ছে 1000 লিটার, পানির ট্যাঙ্কটা হচ্ছে 1000 লিটার পানি ধরে আর কি, বুঝলা? আচ্ছা, আর ওইটা হচ্ছে 3000 লিটার, 3000 লিটার পানির ট্যাঙ্ক। এখানে কিন্তু পানির ভর বলে দেয় নাই, পানির ট্যাঙ্ক হচ্ছে 3000 লিটার, এটার জন্য পানির ট্যাঙ্ক হচ্ছে 1000 লিটার। অর্থাৎ যেই ট্যাঙ্কটা পূর্ণ করবে সেই ট্যাঙ্কটা 1000 লিটার পানি ধরতে পারে প্রথম মোটর, আর দ্বিতীয় মোটর যে ট্যাঙ্ক পূর্ণ করবে সেটা 3000 লিটার পানি ধরতে পারে। তো প্রশ্ন বলছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। তাহলে দুইটার অতিরিক্ত পরিমাণ পানির বের করব। তাহলে প্রথম মোটরের জন্য লিখো, প্রথম মোটরের জন্য আমি দেখতে চাই সে কতটুকু পানি উঠিয়েছে। কার্যকর ক্ষমতা দিয়ে দিছে, H দিয়ে দিচ্ছে, তাহলে M এর মান বের করব। P1 সমান M1 G H1/T1। সেখান থেকে M1 বের করব। M1 হচ্ছে M1 কত? P1 T1/GH1। P1 কত ভাই? P1 হচ্ছে কার্যকর ক্ষমতা 735, T1 কত? 132, G কত? 9.8, আর H1 হচ্ছে 9 মিটার, এটা H1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম মোটর কতটুকু পানি ওই ট্যাঙ্কের মধ্যে উঠাইতেছে। 735 × 132, 9.8 × 9, 1100 লিটার বা 1100 কেজি, 1100 কেজি বা বলা যায় 1100 লিটার। 1 কেজি মানে 1 লিটার। এখন বলো প্রথম মোটর যেই ট্যাঙ্কে পানি উঠায় সেই ট্যাঙ্কটা কতটুকু পানি ধরতে পারে? 1000 লিটার ধরতে পারে। তো 1100 লিটার যদি উঠাও তাহলে কত পরিমাণ পানি উপচে পড়বে? সুতরাং উপচে পড়বে প্রথম মোটরের জন্য, উপচে পড়বে, উঠাইছো তুমি 1100 লিটার, কিন্তু ট্যাঙ্ক ধরতে পারে 1000 লিটার, তাহলে উপচে পড়বে ভাইয়া 100 লিটার পানি। এটা হচ্ছে প্রথম মোটরের এটার অ্যান্সার না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে প্রথম মোটর অতিরিক্ত যেই পানিটা উঠাইছে 100 লিটার। ঠিক সেম বল সেম লাইন উপায়ে আমরা দ্বিতীয় মোটর কতটুকু পানি উঠাইছে সেটা দেখি। ওকে, দ্বিতীয় মোটর কতটুকু পানি উঠাইছে, দ্বিতীয় মোটর কতটুকু পানি উঠিয়েছে। তো দ্বিতীয় মোটরের বেলায় যে দ্বিতীয় মোটরের বেলায় P2 সমান M2 G H2/T2।
তাহলে M2 মান আসবে P2 মিয়া T2 মিয়া বাই GH2। তাহলে P2 কত, দ্বিতীয় মোটরের ক্ষমতা কত, 1470 কার্যকর ক্ষমতা, ইন্টু দ্বিতীয় মোটরের সময় লাগছে কত, 312 ডিভাইডেড বাই 9.8, আর উচ্চতা হচ্ছে 15 মিটার, 15 মিটার উচ্চতায়। তাহলে 1470 312 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 15, 3120, তাহলে 3120 কেজি, বা বলা যায় 3120 লিটার। তাহলে ভাইয়া দ্বিতীয় মোটর কত কেজি এক্সট্রা পানি উঠাচ্ছে তোমরাই বুঝতে পারতেছো ভাই, কানার ভাই অন্ধ বুঝবে। 120 লিটার পানি এক্সট্রা উঠাইছে, কারণ দ্বিতীয় মোটর যেই ট্যাঙ্কে পানি উঠায় সেই ট্যাঙ্ক 3000 লিটার ধরতে পারে, উঠাইছে 3120। তাহলে এক্সট্রা কত উঠাইছে, 120 লিটার। কত উঠাইছে এক্সট্রা, 120 লিটার। তাহলে প্রশ্নে কি বলছে, অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা, না সমান না। ও অতিরিক্ত উঠাইছে কয় লিটার, সবাই বলো কয় লিটার, 100 লিটার। আর ও অতিরিক্ত উঠাইছে কত লিটার, 120 লিটার। 100 আর 120 কি সমান, সমান না। তাহলে অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না, শেষ। এটা উত্তর হবে না, না না, সমান হবে না, এটাই। পরের প্রশ্নে যাই। দুইটি তড়িৎ মোটর দ্বারা, এটা খুবই জোস একটা কোয়েশ্চেন, জোস কোয়েশ্চেন, এই যে স্টার দিয়ে দিলাম। এবার বলো এই জোস কোয়েশ্চেনটা কি বলছে। জোস কোয়েশ্চেনটায় বলেছে যে দুইটি তড়িৎ মোটর 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। ওরে বাবারে, মাথা চক্কর দিল মনে হচ্ছে। ওকে, প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। তাহলে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তরের প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। ভাইয়া তুমি অঙ্ক করে, মানে mgh/t, p সমান mgh/t করে যেই ক্ষমতাটা পাবো এটা কার্যকর ক্ষমতা, আর যেটা দেওয়া থাকবে কর্মদক্ষতা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আমাদের কাছে বলছে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4, তাহলে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। দ্বিতীয় মোটর কি করে, 30 মিটার উঁচু 800 লিটার পানি, 1200 লিটার পানি 30 সেকেন্ডে উঠায়, দুইটা মোটর, তাই না? তাহলে দ্বিতীয় মোটরের জন্য এইচ কত, 30 মিটার। আমার দ্বিতীয় মোটর, প্রথম মোটর নিয়ে কাজ না। দ্বিতীয় মোটর কত ভরের পানি উঠাচ্ছে, 1200 লিটার, মানে 1200 কেজি। দেখো এই যে 1200 কেজি দ্বিতীয় মোটর, কত সেকেন্ডে, দুইটাই 30 সেকেন্ডেই। তাহলে টি এর মান হচ্ছে 30। সেখান থেকে আমরা দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা বের করতে পারি, কিন্তু কার্যকর ক্ষমতা মানে আউটপুট, সেটা হলো mgh/t। এটা কিন্তু দ্বিতীয় মোটরের সব কিছু। এম কত, 1200, জি কত 9.8, এইচ কত 30 মিটার বাই টি হচ্ছে 30 কাটা। এটা হলো দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা ভাইয়া, 1200 ইন্টু 9.8, 11760 ওয়াট। যদি এটাকে 1000 দ্বারা ভাগ করি কিলোওয়াটে চলে যাবে, 11.76 কিলোওয়াট। এটা হচ্ছে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা। এখন দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দিয়ে দিছে, এটা দিয়ে আমরা দ্বিতীয় মোটরের প্রদত্ত ক্ষমতা বের করতে পারি। অঙ্ক করে যেটা পাবা, এই যে mgh/t করে যেটা পাবা সেটা কার্যকর ক্ষমতা। এখান থেকে আমরা এখন প্রদত্ত ক্ষমতা বের করতে পারি। আমরা কি জানি, আমরা জানি ইটা সমান পি আউটপুট বাই পি ইনপুট। যেহেতু প্রদত্ত ক্ষমতা জানি না, তাহলে প্রদত্ত ক্ষমতা হবে পি আউটপুট ডিভাইডেড বাই ইটা। পি আউটপুটটা কত, 11.76 কিলোওয়াট, আর এটা হচ্ছে 78.4। যখন তুমি ইটার মান বসাবা, আবারও বুঝো, যখন তুমি ইটা বের করবা তখন সেটা পার্সেন্টেজে, বাট যখন তুমি ইটার মান বসাবা তখন সেটা দশমিকে বসাইতে হয়। 78.4কে দেখো, 78.4% মানে হচ্ছে 0.784, সেটা বসাও 0.784।
এটা পেয়ে গেলাম প্রদত্ত ক্ষমতা 11.76 ভাগ 0.784, তাহলে আমরা পাচ্ছি 15 কিলোওয়াট। তাহলে ভাই দেখো, ইনপুট ক্ষমতা 15 কিলোওয়াট, আউটপুট ক্ষমতা 11.76 কিলোওয়াট, তাহলে ওয়েস্ট হয়েছে কত বলো? ওয়েস্ট হয়েছে কত? এটা ইনপুট ক্ষমতা, এটা আউটপুট ক্ষমতা, তাহলে কত ক্ষমতা ওয়েস্ট হয়েছে ভাই? ওয়েস্ট অপচয়, সুতরাং অপচয় হয়েছে 15 মাইনাস 11.76 হচ্ছে 3.24 কিলোওয়াট হচ্ছে অপচয় হয়েছে। তাহলে এখানে শক্তি রূপান্তর প্রক্রিয়ার কিভাবে কি বলবো? আমরা বলবো যে শক্তি রূপান্তর হয়েছে এরকম যে 15 কিলোওয়াট ক্ষমতা দিয়েছি, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর সে এখান থেকে কাজ করাতে পারছে, কাজে রূপান্তর করতে পারছে 11.76 কিলোওয়াটকে। বুঝলা? তাহলে যা দিছো পুরোটাকে সে কিন্তু রূপান্তর কার্যকর ক্ষমতায় রূপান্তর করতে পারেনি, তার কিছু অংশ ওয়েস্ট হয়েছে 3.24, বাকিটা কার্যকর ক্ষমতায় পরিণত হয়েছে, মানে বাকিটা কাজে লাগছে, পুরোটা কাজে লাগে নাই। এইটা বের করে ব্যাখ্যা করলেই হলো, যেখানে ওয়েস্ট হয়েছে এত, প্রদত্ত এত, আউটপুট বা কার্যকর ক্ষমতা এত, শেষ। তাহলে এখানে শক্তি রূপান্তরে কি হইল? কিছু পরিমাণ শক্তি ওয়েস্ট হয়ে গেল। ক্ষমতা ওয়েস্ট হয়ে যাওয়া মানেই তো শক্তি ওয়েস্ট হওয়া, শেষ। পরের প্রশ্ন যাই। দেখো, ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেন, দুইটা মোটর দেওয়া আছে পি আর কিউ। এই মোটরের প্রদত্ত ক্ষমতা এগুলা ভাইয়া কেমনে বুঝলাম? কারণ অঙ্ক করে যেটা বের করবে সেটা কার্যকর, এম এইচ টি জি, মানে এম জি এইচ বাই টি করে দুইটারই প্রদত্ত কার্যকর ক্ষমতা বের করা যাবে। তো কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায়, তার মানে দুইটার কর্মদক্ষতা বের করব। তাহলে দেখো, পি এর বেলায় আমাদেরকে দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে পি এর বেলায়, ইনপুট ক্ষমতা 2.5। আমরা কার্যকর ক্ষমতা বের করব, কার্যকর ক্ষমতা আউটপুট, সেটা হবে এম জি এইচ বাই টি, অঙ্ক করে যেটা পাবা সেটা কার্যকর ক্ষমতা। এম কত? 2000, জি হচ্ছে 9.8, পি মোটরের বেলায় এইচ কত? এই যে দেখো, এইচ হচ্ছে 20 মিটার, আর সময় কত? সময় হচ্ছে 210 সেকেন্ড, 210 সেকেন্ড। তাহলে আমরা আউটপুট ক্ষমতা পাইলাম 2000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 210, এটা হচ্ছে 1866.67 ওয়াট। ওকে, এই হচ্ছে আমাদের পি আউটপুট। এটাকে কিলোওয়াটে নিয়ে যাই, 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াটে চলে যাবে, কিলোওয়াট হবে 1.867 কিলোওয়াট। তাহলে এটার কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট, মানে 1.867 বাই ইনপুট হচ্ছে 2.5 ইন্টু 100%, তাহলে কত আসতেছে? আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, তাহলে এটা আসতেছে 74.67%। ওকে, এটা গেলো পি, এটা কার? পি মোটরের। এবার কিউ মোটরের সেম বল সেম লাইন। কিউ মোটরের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে ইনপুট 2.4 কিলোওয়াট, পি মোটরের আউটপুট ক্ষমতা কত? এম জি এইচ বাই টি। কিউ এর বেলায় কিউ বসাবো সব, এম হচ্ছে 2100, জি হচ্ছে 9.8, এইচ হলো 15, টি হচ্ছে 180 সেকেন্ড। দেখো সব দেওয়া আছে ভাই, কোনটা দেওয়া নেই? 2100, 9.8, 15 বাই 180 ভাগ 1000, তাহলে এটা হবে 1.715 কিলোওয়াট। ওকে, পি ইনপুট পি আউটপুট। তাহলে এখানে ইটা কত? এটা হচ্ছে পি ইনপুট ডিভাইডেড বাই পি আউটপুট ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের ইটা। তাহলে পি ইনপুট বাই পি আউটপুট করো, 1.715 ভাগ 2.4 ইন্টু 100%, এটা হবে 71.458%। ওকে, এই হচ্ছে আমার ইটা, শেষ। তাহলে বলো কার কর্মদক্ষতা বেশি ভাই? সহজ, অনেক সহজ প্রশ্ন, ঢাকা বোর্ড এরকম সহজ প্রশ্নই করে না। আচ্ছা দেখো, বাট জাস্ট ইনপুট দেওয়া আছে, আউটপুটগুলো বের করে তুলনা করে দেখলাম কর্মদক্ষতা কার বেশি? পি মোটরের। তাহলে
পি শ্রেয়, ইয়েস, কারণ পি এর কর্মদক্ষতা, কেন পি শ্রেয়? কারণ পি এর কর্মদক্ষতা কিউ এর চেয়ে বেশি। তার মানে কোনটা বেশি এফিশিয়েন্ট, কোনটা বেশি ভালো? অবশ্যই পি বেশি ভালো। শেষ, কর্মদক্ষতা বের করে দেখায় দিলাম। ওকে, তো এবার এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে। এটা আরও সোজা প্রশ্ন। কুমিল্লা বোর্ড 19-এ আসছে। অনেকে বলে কুমিল্লার প্রশ্ন কঠিন, কঠিন হয়, বাট এটা সহজ। রহিমের ভর 40 কেজি, করিমের ভর 80 কেজি। তারা উভয়ই নির্দিষ্ট দূরত্ব অবস্থান থেকে 200 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু করলে যথাক্রমে 100 সেকেন্ড ও 200 সেকেন্ড পর গন্তব্যে পৌঁছায়। প্রতিযোগিতা শেষে তাদের বিজ্ঞান শিক্ষক বললেন, তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কাজ সমান হয়েছে। উক্তিটি যৌক্তিক কারণ ছিল কিনা? তাহলে আমরা কি বের করব? দুজনের ক্ষমতা বের করব, আবার দুজনের কাজ বের করব, দেখব এই উক্তিটি সঠিক কিনা। তাহলে ক্ষমতা বের করো। ক্ষমতা দেখো, রহিমের ক্ষমতায় পি আর, রহিমের ক্ষমতা W/T। ডব্লু কত ভাইয়া? ডব্লু মানে হচ্ছে ক্ষমতা ভিন্ন হলেও কৃত কাজ সমান হয়েছে। দেখো ভাই, প্রত্যেকে একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাইছে না, তাহলে তাদের কাজ কি সমান হয়েছে, তাই না? আগে আমরা কাজটা বের করি, পরে ক্ষমতা বের করি। দেখো ভাই, কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। এখন বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে V-U/T ইন্টু সরণ। সরণ হচ্ছে S। শেষ বেগ আছে v² সমান 2as হাফ mv স্কোয়ার আচ্ছা, আমার মনে হচ্ছে কৃতকাজ সমান হয়েছে। তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ কি ভাই? বল এবং সরণের উপর নির্ভর করে, তাই না? তাহলে তাদের যেহেতু একই সময়ে পৌঁছায়, তারা দুজন যেহেতু ভিন্ন ভিন্ন সময়ে পৌঁছাইছে, তাই তো। ত্বরণ যদি বের করতে চাই, বল বাই, এই তো আদিবেগ হচ্ছে 0, এর সূত্র হচ্ছে এখানে কি কোনো ডাটা মিসিং আছে? S/T দিয়ে না, হাফ mv স্কোয়ার। ওকে, হ্যাঁ, এটা দিয়ে করতে হবে, S/T দিয়ে করতে হবে, কারণ এখানে ওয়ে নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খেয়াল করো, আমরা যেটা করতে পারি, দুজনের বেগ বের করতে পারি। হ্যাঁ, দেখো, আমরা যদি বেগ বের করি যে v সমান সরণ বাই সময়, তো যদি আমরা রহিমের ক্ষেত্রে বেগ হিসাব করি, এই যে রহিমের জন্য আমরা হিসাব করতে পারবো vr, রহিমের বেগ। তাহলে ওইখানে এত বড় ক্লাস কেমনে হইলো তখন? এর আগেও যে দেওয়া হয়েছে রি-আপলোড 7 ঘন্টা, তখন এটাতেই হবে। ওকে, দেখি একটু ইস্যু হয়েছে। আচ্ছা, যাই হোক, রহিমের বেগ আমরা বের করব S/T। এস কত? রহিমের সরণ কত? রহিমের সরণ হচ্ছে 200 মিটার। রহিমের সময় কত লাগছে? 100 সেকেন্ড। 200কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 200কে 100 দ্বারা ভাগ করলে 2। তাহলে রহিমের আদিবেগ কত ছিল? 0। শেষ বেগ ধরো 2, 100 মিটার পরে শেষ বেগ। তাহলে এক্ষেত্রে রহিম কর্তৃক কৃত কাজ WR
কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান হাফ এম ভিআর স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তাই না? ইউ তো শূন্য, তাহলে এটা শূন্য, তাহলে হাফ এম কত, রহিমের ভর কত, রহিমের ভর 40 কেজি, আর ভিআর স্কোয়ার 2 স্কোয়ার কত হয় 40 × 4 ডিভাইডেড বাই 2, 80 জুল, 80 জুল। এটা হচ্ছে রহিম কর্তৃক কাজ। এবার করিম কর্তৃক কাজ সেম উপায়ে বের করব। ডব্লু সমান, আচ্ছা করিমের বেগটাকে বের করে নিই। করিমের বেগ ভিকে, করিমের জন্য সরণ কত হয়েছে 200 মিটার, সময় কত 200, তাহলে আমাদের বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, মানে শেষ বেগ। আদি বেগ কত, 0। তাহলে এক্ষেত্রে করিম কর্তৃক কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান হাফ করিমের ভর করিমের বেগ স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, ইউ তো 0, তাহলে এটা 0। তাহলে হাফ এম কত বলো তো, করিমের ভর কত 80 কেজি ইন্টু 1 স্কোয়ার, তাহলে এটা কত আসে 80/2, 80/2 মানে কত আসে 40 জুল। তাহলে তাদের কিন্তু কৃতকাজ সমান হয় না। তাহলে বিজ্ঞানের শিক্ষক কিন্তু এটা ভুল বলছে, কৃতকাজ কি সমান হচ্ছে না। এবার ক্ষমতা ভিন্ন কিনা দেখি, ক্ষমতা কি, তো রহিমের ক্ষমতা পিআর, ক্ষমতা সূত্র হচ্ছে ডব্লিউ/টি। তো রহিমের কৃতকাজ কত 80, রহিমের সময় লাগছে কত 100, তাহলে 80/100, তাহলে 0.8 ওয়াট। আর করিমের ক্ষমতা কত সেটা একটু দেখি, করিমের কৃতকাজ কত 40/200, 40/200 মানে কত 4/20, 0.2 ওয়াট। বুঝছো তো ভাইয়া, কাজ বাই সময়, কাজ বাই সময়। তাহলে তাদের কৃতকাজও ভিন্ন, ক্ষমতাও ভিন্ন, শেষ। তাহলে তাদের কৃতকাজের মানও ভিন্ন হবে, ক্ষমতার মানও ভিন্ন হবে। বুঝছো? যদিও অঙ্কটার উপাত্তগুলো আমার কাছে ঠিকঠাক লাগে নাই, সেটা দিয়ে করতে পারো। ওকে, তাদের কৃতকাজও ভিন্ন, ক্ষমতাও ভিন্ন, শেষ। আচ্ছা, এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো, ব্যয়িত শক্তির পরিমাণ, এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো, ঢাকা বোর্ড 20, নিজেরা করবা। আমাদের অধ্যায়টা শেষ। এবার অনুশীলনীর প্রশ্ন দেখো, এটা তোমাদের শুরুতেই করাইছিলাম আমি, গ্রাফ থেকে কাজ। একটা বস্তুর উপর বিভিন্ন সময় বিভিন্ন বল প্রয়োগ করার কারণে তার বেগের পরিবর্তন হয়, সেটা এই চিত্রে দেখানো হয়েছে। ও এ, এ বি, বি সি, সি ডি, এই অংশে কখন কাজ পজিটিভ, কখন কাজ নেগেটিভ, কখন কাজ শূন্য, এটা সেই শুরুতে করাইছি, ক্লাসের 1 নাম্বার একদম শুরুতে করাইছি, এটা নিজেরা করবা। 50 কেজি ভরের এক মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠছে, সে কতটুকু কাজ করছে? কাজ হচ্ছে এমজিএইচ, এমজিএইচ উপরে উঠলেই কাজের মান এমজিএইচ। এম হচ্ছে 50, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 5 মিটার। ওকে, আর ক্ষমতা কত? ওই যে ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে ডব্লিউ/টি। বাচ্চাদের প্রশ্ন ভাইয়া, ডব্লিউ/টি মানে এই যে এটা যা বের করবা 50, 9.8 × 5, টি হচ্ছে 10 সেকেন্ড, শেষ। 5 কেজি ভরের একটা স্থির বস্তু হবে, এটা স্থির বস্তু না, এটা হচ্ছে স্থির বস্তু। ওপর একটি 10 সেকেন্ড বল ক্রিয়া করায় তার গতিশক্তি হলো 500। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? ভাই আমরা জানি ডব্লু সমান গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। খেয়াল করো, হাফ এম ইউ স্কোয়ার, যেহেতু বস্তুটা স্থির ছিল, আদিবেগ 0, তাহলে এটা 0। এখন বলের মান বের করতেছে, এই যে ডব্লু সমান কি লেখা যায়? ডব্লু সমান লেখা যায় বল ইন্টু সরণ সমান হাফ, আচ্ছা এইভাবে করলে হবে না। 5 কেজি ভরের স্থির বস্তুর উপর 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করায় তার গতিশক্তি হলো 500, গতিশক্তি হলো 500। বল কতক্ষণ প্রয়োগ করছো? 10 সেকেন্ড যাবত। তাহলে এখানে বল যদি 10 সেকেন্ড যাবত প্রয়োগ করো, কি পরিমাণ বল তাতে আমরা প্রয়োগ করেছি, সেইভাবে করতে পারো। দেখো হাফ 10 সেকেন্ড আমরা, আচ্ছা এইভাবে করবো না, আমরা দেখি একটু হিসাব করি কি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে ভর সমান 5 কেজি, আগে লিখে ফেলি। টাইমের মান 10 সেকেন্ড, টাইমের মান 10 সেকেন্ড, আর গতিশক্তি ওই সময় পর গতিশক্তি হচ্ছে 500 জুল। সেখান থেকে আমরা বেগ বের করতে পারি।
এটা হচ্ছে 10 সেকেন্ড পরের গতিশক্তি। তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি হচ্ছে 500 সমান হাফ এম হচ্ছে 5 কেজি। আমরা 10 সেকেন্ড পরের বেগ বের করতে পারছি। 10 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হয়? 500 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 এর রুট, তাহলে 10√2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 10 সেকেন্ড পর প্রাপ্ত বেগ। আদিবেগ ছিল কত? 0। আদিবেগ ছিল কত? 0। বলের পরিমাণ চাইছে, তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত? 10√2 মাইনাস 0 বাই টি কত? 10 সেকেন্ড। তাহলে ত্বরণ হচ্ছে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো হ্যাঁ, ত্বরণ জানলে তোমার বল জানা কোনো ব্যাপার? বল বল এফ ইজিক্যাল টু এম এ, ভর ইন্টু ত্বরণ। ভর কত? 5 কেজি, ত্বরণ হচ্ছে √2। তাহলে বলের পরিমাণ হচ্ছে 5√2 মিটার পার, সরি 5√2 নিউটন। শেষ। ওকে, বুঝছো? ফার্স্টে গতিশক্তিটা কয় সেকেন্ড পর লাভ করছে? 10 সেকেন্ড পর। তাহলে 10 সেকেন্ড পরের গতিশক্তি দিয়ে 10 সেকেন্ড পরের বেগ বের করছি। আদিবেগ ছিল 0। আদিবেগ শেষ বেগ সময় দেওয়া থাকলে ত্বরণ বের করে ফেললাম। ত্বরণ জানলে ভর ইন্টু ত্বরণ দিয়ে আমরা বলের মান বের করতে পারলাম। শেষ। বাচ্চাদের প্রশ্ন। পরের প্রশ্নে যাই। দেখো, কপি কলের এই কোয়েশ্চেনটা তোমাদের বল অধ্যায়েও আছে ভাইয়া। কি বলছে? একটা কপি কলের এক পাশে 10 কেজি এবং অন্য পাশে 5 কেজি। তো এটা 10 কেজি, এটা 5 কেজি। ওকে, এভাবে ছিল। 5 মিটার উপরে স্থির অবস্থায় ধরা আছে, মানে এভাবে ধরে রাখছো। এখন যখন এটা তুমি ছেড়ে দিবা তখন স্বাভাবিকভাবেই নিচের দিকে গতিশীল হবে। এটা উপরে উঠবে, এটা নিচে নামবে, তাই না? ভারীটা পড়বে, হালকাটা উপরে উঠবে। যখন 10 কেজি ভরটি 1 মিটার নামে এবং 5 কেজি ভরটি 1 মিটার উপরে উঠে, তখন তাদের বেগ কত? ভাইয়া, এখানে বেগ বের করার জন্য আমার ত্বরণ জানতে হবে। এখানে কার্যকর ত্বরণ কত? কপি কলে ত্বরণ ঠাডা মুখস্থ। কপি কলে ত্বরণ m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। কপি কলে ত্বরণের সূত্র। কপি কলে যে বস্তুগুলো ঝুলে থাকে তাদের ত্বরণের সূত্র m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। সবাই বলো, কপি কলে ত্বরণ সূত্র মুখস্থ করছো? করছো, বলে অধ্যায় ছিল। তাহলে এখানে প্রত্যেকটি বস্তু ত্বরণ হবে m1 হচ্ছে 10, m2 হচ্ছে 5, 10 প্লাস 5 ইন্টু 9.8। তাহলে এই হচ্ছে প্রতিটি বস্তুর ত্বরণ। একটা যেই ত্বরণে নামে এবং যেই ত্বরণে উঠে। দেখো, ও একই ত্বরণে উঠে একই ত্বরণে নামতেছে। তাহলে এটা হচ্ছে 5/15 টু 9.8, 3.267। এটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর ত্বরণ। কপি কলে প্রতিটি বস্তুর ত্বরণ। এখন বলো তো, এই বস্তুর সরণ হয়েছে কয় মিটার? 1 মিটার। এই বস্তুর সরণ হয়েছে কয় মিটার? 1 মিটার। তো ত্বরণ জানা আছে প্রত্যেকটার, সরণও জানা আছে। তাহলে আমার কাছে যে বেগ কত? ভাই, আদিতে প্রত্যেকের বেগ ছিল স্থির, 0, প্রত্যেকটা স্থির ছিল। তাহলে ত্বরণ আর সরণ জানলে আমরা জানি প্রথম বস্তুর বেগ হবে ভি স্কয়ার সমান 2as। তাহলে ভি সমান হচ্ছে √2as, কারণ আদিবেগ তো 0। 2 এ কত? 3.267 আর সরণ কত? 1 মিটার। তাহলে √2 3.267 ইন্টু 1, তাহলে 2.55 মিটার পার সেকেন্ড। দেখো ভাইয়া, তুমি যে ত্বরণটা বের করছো, এই যে ত্বরণ, ওর ত্বরণও যা, ওর ত্বরণও তা। ও যেই ত্বরণে নিচে নামে ও সেই ত্বরণে উপর উঠে, কারণ দুইটা যুক্ত বস্তু। যুক্ত বস্তুর ত্বরণ সেম হয়, বল অধ্যায় পড়ার কথা। এটার ত্বরণও যা, এটার ত্বরণও তা। তাহলে এস, এটাও এস, 1 মিটার। দুইটার বেগই তো ভাইয়া কারো ভরের উপর নির্ভর করতেছে বেগ না, বেগ নির্ভর করছে ত্বরণ আর সরণের উপর। যেহেতু ত্বরণ আর সরণ দুইটারই সমান ভাইয়া, যেহেতু ত্বরণ আর সরণ দুইটারই সমান, তাহলে বেগও তো দুইটারই সমান হবে। তাহলে ও যেই বেগে উঠতেছে ও সেই বেগেই নামবে, ও যে বেগে উঠতেছে ও সেই বেগেই নামবে। এটাই 2.55 মিটার পার সেকেন্ড। শেষ। এগুলো বইয়ের জিনিস। আচ্ছা, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ? শর্টকাটে করাই। সত্যটা কি? গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। কোন উচ্চতা? এটাই তো শর্টকাটে পড়াইছিলাম। গতিশক্তি সমান এনইপি হলে উচ্চতাটা হবে টোটাল হাইট বাই n+1। মনে করে দেখো, টোটাল হাইটটা কত? 100, n হচ্ছে 2 + 1, তাহলে এটা হবে 33.33 মিটার।
শর্টকাটে করায় দিলাম, লং কাট আমার করানো আছে 3 নাম্বার ক্লাসে, মনে করে দেখো করাইছি। আমাদের বইয়ের শেষ ভাই, বই শেষ, একদম তামা তামা করে ফেলছি, তামা 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 তামা, যা আছে সব বইয়ে, যা যা আছে সব। ইম্পর্টেন্ট সিকিউ, প্রত্যেকটা সিকিউ আমি করাইছি। এগুলো ইম্পর্টেন্ট সিকিউ, এই অধ্যায় থেকে এগুলো করবা। এগুলো প্রত্যেকটা করিয়েছি আমি, নতুন করে করানো কিছু নাই। একটা দুইটা তিনটা তিনটা, সরি, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট সিকিউ, এটা হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট সিকিউ, এটা হচ্ছে তৃতীয় ইম্পর্টেন্ট সিকিউ, 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা সিকিউ কেউ যদি করে পুরো অধ্যায় শেষ। কি মজা না ব্যাপারটা? 7টা সিকিউ, এই 7টা সিকিউ আমি ক্লাসে করিয়েছি। কেউ কেউ না ভাই আবার করায় দেন, না আর করাইতে পারবো না, সরি, আই এম সরি। 7টা সিকিউই আমি ক্লাসে করিয়েছি, শেষ, আমাদের অধ্যায় শেষ। সিকিউ শেষ, এবার এমসিকিউ এর পালা। ভাইয়া তোমাদেরকে যা পড়াইছি তা দিয়ে সিকিউ এমসিকিউ সবই ডান। দেখবা ম্যাজিক, দেখবা, এই যে দেখাই, চলো এমসিকিউ রেডি। নিচের কোনটি কাজের একক? বলো কাজের একক, কাজ কি? এই যে তুমি নিজেই বের করতে পারবা কাজ কি। কাজ হচ্ছে বল ইন্টু সরণ। বল কি? বল হচ্ছে নিউটন, সরণ হচ্ছে মিটার। নিউটন মিটার আছে? নাই, তাহলে কি করব? নিউটনকে ভাঙবো। নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার, তাহলে এটা কাজের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2। কই আছে দেখাও তো, কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2 কই আছে? সি নাম্বার অপশনে, দাগায় দাও সি নাম্বার, শেষ। এরপরে কাজের মাত্রা কোনটি? এই যে এখান থেকে তো মাত্রা বের করতে পারবা। কেজির মাত্রা এম, মিটারের মাত্রা এল স্কোয়ার, সেকেন্ডের মাত্রা টি ইনভার্স 2, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই যে বি নাম্বার। এরপরে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে, 7 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? ভাইয়া যখন একটা বৃত্তাকার পথে ঘুরবা, তাহলে যেখান থেকে ঘুরছো, আচ্ছা 44 মিটার, দেখি তো আমি একটু, 44 মিটার যদি ঘুরে, আমার এই বৃত্তের পরিধি কত বলো তো? 2 পাই আর, দেখো বৃত্তের পরিধি, এখানে টোটাল বৃত্তের পরিধি হচ্ছে 44 মিটার, বুঝলা? এখানে পরিধি বের করে দেখো 44 মিটার। তার মানে গাড়িটা এখান থেকে জার্নি স্টার্ট করে ঘুরে ফিরে আবার এখানেই আসছে, বুঝলা? ঘুরে ফিরে আবার এখানেই আসছে, এই কারণে 44 মিটার হয়েছে, বুঝলা? দেখো পরিধিটা বের করে দেখো, পরিধি হচ্ছে 2 পাই আর। পরিধি বের করা মানে আমরা বের করলাম, পরিধি বের করলাম, কত মিটার আসলো? 44 মিটার। গাড়িটাও চলে কয় মিটার? 44 মিটার। তাহলে এখান থেকে ঘুরে সে যদি আবার একই জায়গায় আসে, সরণ কত? 0। সরণ 0 হলে বল যাই হোক, কাজের মান 0। এ নাম্বার। 70 কেজি ভরের ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে কত কাজ করবেন? এমজিএইচ। উচ্চতায় উঠলেই কাজের সূত্র হচ্ছে এমজিএইচ। এম হচ্ছে 70 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 200 মিটার, 70 ইন্টু 9.8 ইন্টু 200, 1,37,200। এটা যদি 1,37,200, যে নাম্বার অপশন এত জুল। 6 কেজি বরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে সরণ 6 মিটার হলে কাজের মান কত? কাজের মান হচ্ছে বল ইন্টু সরণ 10 ইন্টু 6, তাহলে 60 জুল, 60 জুল। সি নাম্বার। একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো, কোনটি সঠিক? গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি। গুলির ত্বরণ, গুলির ভরবেগ বন্দুকের ভরবেগ অপেক্ষা বেশি না, ভরবেগ সমান থাকে। বন্দুকের ক্রিয়াবল প্রতিক্রিয়া বল অপেক্ষা কম, এটাও ভুল কথা। ক্রিয়া প্রতিক্রিয়া সমান, এটাও ভুল কথা, কিন্তু গুলির গতিশক্তি অবশ্যই বেশি। গুলির বেগ বেশি, গতিশক্তি বেশি। একক ভরের একটি বস্তুর বেগ 1 একক হলে গতিশক্তি কত? গতিশক্তি দেখো হাফ এম ভি স্কোয়ার। বস্তুর ভর কত বলছে? একক, তাহলে এম এর মান 1, বেগের মান 1 স্কোয়ার, তাহলে এটা হবে 0.5 জুল। অনেকে এটা তাড়াহুড়ায় 1 দাগায় দিবে, বাট 1 দাগাইলে হবে না। 1 ইন্টু 1 স্কোয়ার মানে 1, এর সাথে হাফ গুণ দিলে হাফ, তাহলে হাফ জুল বা 0.5 জুল। এরপরে কি? 60 কেজি ভরের একজন দৌড়বিদ, 60 কেজি ভরের একজন দৌড়বিদ
এত সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ভি এর জায়গায় লিখতে পারবো এস বাই টি, কারণ বেগ তো ডিরেক্টলি দেওয়া নাই, স্মরণ আর সময় দেওয়া আছে, করে ফেলবা। দেখো হাফ এম ভি এর জায়গায় লিখতে পারবো, ভি এর জায়গায় কী লেখা যাবে? এস, এস হচ্ছে 100 বাই টি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। 1920 জুল। সি নাম্বার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। 5 কেজি ভরের বস্তু 50 মিটার উঁচু দালান থেকে ফেলে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি হচ্ছে মোট বিভব শক্তির সমান। তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি সমান মোট বিভব শক্তি, মানে mgh এর সমান, তাই না? এটা বারবার বলেছি। m 5, g 9.8, h হচ্ছে 50। ক্যালকুলেট করলে কেল্লা ফতে 5 × 9.8 × 50, 2450 জুল। এই যে ডি নাম্বার অপশন। 500 কেজি ভরের একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটিতে 0.5 ত্বরণ মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? ভাইয়া 10 সেকেন্ড পর গতিশক্তি, তাহলে 10 সেকেন্ড পর বেগ লাগবে। আদি বেগ কত? 20। শেষ বেগ কত সেটা জানতে হবে, সেটা হচ্ছে ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন দিছো। ইউ হচ্ছে 20 মাইনাস এ হচ্ছে 0.5, কত সময়? 10 সেকেন্ড পর। তাহলে 10 × 0.5 5, তাহলে 15। 10 সেকেন্ড পর বেগ কত ভাই? 15। ভাই মন্দন দেওয়া মানে কি? ব্রেক করছো, ব্রেক করলে নেগেটিভ। তাহলে 10 সেকেন্ড পরের গতিশক্তি হবে ইকে সমান হাফ এম হচ্ছে 500 কেজি আর ভি হচ্ছে 15 এর স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার, এটা 56250 জুল। 562, যে এ নাম্বার অপশন দাগায় দিবা, এ অপশন নাম্বার এ। পরের প্রশ্নে যাই। কোনো বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ? ভাইয়া দেখো তো, গতিশক্তির সূত্র হচ্ছে, এভাবে লিখবো হাফ এম ভি স্কোয়ার। এখন ভর অর্ধেক করে দিলাম, তাহলে নতুন গতিশক্তি হবে, দেখো হাফ হাফের মতো থাকবে, ভর করে দেবো অর্ধেক, তাহলে এম ছিল m/2 করে দেব। আর বেগ 4 গুণ করবো, তাহলে বেগ ছিল ভি, বেগ ছিল ভি, 4 গুণ করলে হবে 4v। এটা কিন্তু 4v বাইক না ভাইয়া, সেটা হচ্ছে বেগ। বেগ ছিল ভি, 4 গুণ করলে বেগ হবে 4v, এর উপরে আবার হোল স্কোয়ার আছে। তাহলে দেখো তো এটা কি হয়, হাফ এম ভি স্কোয়ার রাখলাম, এখান থেকে নাম্বার বের হবে 1/2, এখান থেকে 4 4 16 8। তাহলে দেখো তো এটা 8 × পূর্বের গতিশক্তি লেখা যায়, যায়। দেখো তো ভাইয়া, হাফ এম ভি স্কোয়ারকে একপাশে রেখে এখান থেকে হাফ বের হলো আর এখান থেকে 4 4 16 বের হলো। হাফকে 16 দ্বারা গুণ করলে 8 হয়, তাহলে 8 অফ ইকে। এই যে এই জিনিসটা কি আমার? ইকে না? এই যে ইকে। তাহলে পূর্বের গতিশক্তির কয় গুণ? 8 গুণ। গতিশক্তি পূর্বের কয় গুণ হবে? 8 গুণ। এই যে সি নাম্বার অপশন, 8 গুণ, পূর্বের 8 গুণ। 90 কেজি ভরের মোটর সাইকেল, ভর কত? 90 কেজি। 90 কেজি ভরের মোটর সাইকেল এত বেগে চললে তার গতিশক্তি কত হবে? ভাইয়া এই যে বেগটা দিছে কিলোমিটার পার আওয়ার, তুমি যদি কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করো, সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, ঠিক আছে? তাহলে 50কে তুমি 3.6 দ্বারা ভাগ করলা, সেটা আসলো 13.89 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। করাইতে হবে বাবা, করানোর প্রয়োজনই নাই। হাফ এম ভি স্কোয়ার 13.89 এর স্কোয়ার, শেষ। তাহলে হাফ এম 13.89 স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার 8681.94 জুল। অপশন যেহেতু নাই, তাহলে ধারে কাছে যেটা আসে সেটা দেখায় দিবা, এই যেটা এ নাম্বার অপশন দিয়ে দিবা, সমস্যা নেই, কাটবে না। 3 কেজি 9 কেজি ভরে, দেখো 3 কেজি আর 9 কেজি ভরে দুইটা গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে গতিশক্তির সমান হবে? ভাইয়া দেখো, এগুলো কনফিউজড করে প্রশ্নগুলো। শর্তমতে কি দুইটার গতিশক্তি কি সমান? তাহলে এটার গতিশক্তি সমান এটার গতিশক্তি। এবার গতিশক্তির সূত্র লিখবা, হাফ এটার ভর কত? এম, এটার বেগ আমি জানি না, ভি স্কোয়ার সমান হাফ এটার ভর কত? 9, এটার বেগ আমি জানি না,
এদের বেগের অনুপাত চাইছে, মানে v1 আর v2 চাইছে, v1/v2। তাহলে v1/v2 দুইটার উপর স্কোয়ার আছে, হোল স্কোয়ার, 9/3। তাহলে 3 তিরিকা 9, তাহলে v1/v2 সমান হবে √3:1। তাহলে √3:1। এদের বেগের অনুপাত মানে বুঝতে হবে, এদের বেগের অনুপাত মানে প্রথমটা অনুপাত দ্বিতীয়টা। প্রশ্ন দিয়ে যদি বলে এদের বেগের অনুপাত কত, তার মানে প্রথমটা অনুপাত দ্বিতীয়টা। ঠিক আছে, প্রথমটা অনুপাত দ্বিতীয়টা শেষ। এরপরে 1000 কেজি ভর এত বেগে চলছে, গতিশক্তি কত আমার আশা করি করা দিতে হবে না। এরপরে 60 কিলোমিটার/আওয়ার বেগে একটা গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো। দেখো ভাই, এটা হচ্ছে গাড়ির আদি বেগ। এটার যদি 3.6 দ্বারা ভাগ করো, 60কে 3.6 দ্বারা ভাগ করলে মিটার/সেকেন্ডে চলে যাবে 16.67। এটা হচ্ছে আদি বেগ। আদি বেগে চলছে, ভর এত হলে গতিশক্তি, আরে ভাই ভর এত হলে গতিশক্তি হবে 12 mv²। শেষ। 5 কেজি, 50 কেজি, 1000 কেজি এত বেগে দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ। তাহলে গতিশক্তি বের করো। প্রথম ব্যক্তির গতিশক্তি বের করতে পারবা না, 12 mv²। কত হয়? 1650/2, 400। আর দ্বিতীয় ব্যক্তির গতিশক্তি কত হয় দেখি তো, 12 mv²। দুই হাজার হয় নাই। তাহলে প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ না, ভুল কথা, ভুয়া কথা, ভুয়া। প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির অর্ধেক, তাও ভুয়া। দ্বিতীয় ব্যক্তির গতিশক্তি প্রথম ব্যক্তির 4 গুণ, ইয়াস, নো, এটাও ভুয়া। দ্বিতীয় ব্যক্তির গতিশক্তি প্রথম ব্যক্তির কি 4 গুণ ভাইয়া? 16 × 50 না, 4 গুণ না তো, 12 m 500, হ্যাঁ 4 গুণ না, এটা 5 গুণ। তাহলে একটা অপশন সঠিক না। তো যখন একটা অপশন সঠিক না, এটা অটোমার্ক। দ্বিতীয় ব্যক্তির গতিশক্তি প্রথম ব্যক্তির তুলনায় 5 গুণ ভাই, 5 গুণ, 5 5 গুণ, 5 5 গুণ। পরেরটায় যাই। 40 কেজি ভরের দুজন ব্যক্তি যথাক্রমে 40 কেজি ভরের দুজন ব্যক্তি যথাক্রমে এত বেগে দৌড়াচ্ছে, তাদের দুজনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 40 কেজি, দুজনের ভরই সমান, এত বেগে দৌড়াচ্ছে। তাহলে দেখো ভাইয়া, যেহেতু ভর সমান, ইকে সমান কি ভাইয়া? 12 mv²। যেহেতু ভর সমান, তাহলে এটা গোলার মধ্যে ঢুকাই দিব, এটা ধ্রুব। তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু v², রাইট? তাহলে যার বেগ বেশি তার গতিশক্তি বেশি। দেখি তো, প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির অর্ধেক না, ওর তো বেগ বেশি, ওর গতিশক্তি বেশি হবে, এটা ভুল কথা। তাহলে ওর গতিশক্তি যদি 8² 64, ওর হবে 4² 16। চিন্তা করো, ইকে সমানুপাতিক v², তো এটা 8² মানে কত? 64। জাস্ট চিন্তা করো, 64। আর এটা হচ্ছে ইকে 1, আর ইকে 2 হচ্ছে কার স্কোয়ার? 4², মানে এটার গতিশক্তি হচ্ছে 16। এরকম অনুপাতিক চিন্তা করা যায়। এর গতিশক্তি হবে মানে প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির তুলনায় 4 গুণ হবে ভাইয়া, 4 গুণ। প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির 4 গুণ, ইয়েস, এটা রাইট। কেমনে বের করলাম ভাই? 12 m গুণ করার দরকার নাই, কারণ m তো দুইজনের জন্যই সমান। গুণ করলেও এখানেও যেই m পাবা, এখানেও সেই m পাবা, m কাটাকাটি দিলে এটাই আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেগের বর্গের সমানুপাতিক, তো তাহলে এটার বেগ স্কোয়ার, তাহলে এটার গতিশক্তি হবে 64 গুণ, এটার গতিশক্তি হবে 16 গুণ। তাহলে 64কে 16 দ্বারা ভাগ করলে 4 গুণ বেশি, কার? প্রথম ব্যক্তির। ওকে, 83 84 85 86 আমরা একদম এমসিকিউ করতে 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 100 পর্যন্ত যাব ইনশাল্লাহ। আল্লাহ বাঁচাইলে আমরা 100 পর্যন্ত চলে যাব। আমরা আসি কই বাবুরা? আমরা কোথায় আসি? আমরা আসি এইখানে। একক ভরের বস্তু গতিশক্তির পরিমাণ হবে, করাইছি এটা আমি, 0.5 জুল। একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি সঞ্চয় থাকে? বিভব শক্তি, তাই না? একটা স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কি বিভব শক্তি সঞ্চয় থাকে, পড়িয়েছি। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? গতিশক্তি বৃদ্ধি পায়, বিভব শক্তি হ্রাস পায়, তাই না? এই যে ডি নাম্বার, পরন্ত বস্তুর গতিশক্তি বাড়ে, বিভব শক্তি কিন্তু কমে। ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে তোলা হলে বিভব শক্তি সঞ্চিত হয়, তাই না?
বিভব শক্তি সঞ্চিত হয়। যতই উপরে উঠবা ততই বিভব শক্তি সঞ্চিত হবে। নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলো। তার নিজের ভর 55 কেজি। কৃতকাজের মান কত? কৃতকাজ হচ্ছে ডব্লু সমান mgh। এম কিন্তু টোটাল ভর, 10 কেজি মালামাল আর 55 কেজি নিজের ভর, তাহলে টোটাল ভর 65 কেজি। জি হচ্ছে 9.8, এইচ হলো 850 মিটার। ক্যালকুলেট করলেই অঙ্কটা হয়ে যাবে। একটি বস্তুর ভর 7 কেজি, এত তুললে বিভব শক্তি mgh পারবা। 5 কেজি ভরের একটা বস্তুকে, কত কেজি? 5 কেজি ভরের বস্তুকে এত বেগে উপরের দিকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত? তাহলে ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি হবে ইনিশিয়াল গতিশক্তির সমান। ব্যাপারটা বোঝো ভাই, যখন একটা বস্তুকে তুমি একটা গতিশক্তি দিয়ে ছুটতেছো, সর্বোচ্চ উচ্চতায় ওই গতিশক্তি খরচ করেই তো উঠবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি এখানের গতিশক্তির সমান, তাই না? তাহলে তুমি যদি জাস্ট গতিশক্তিটা বের করো সেটাই তো মোট শক্তি, কারণ এখানে দিশই একমাত্র গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, করলেই শেষ, করলেই শেষ। হাফ এম ভি স্কোয়ার 6250 জুল। ব্যাপারটা বুঝছো ভাইয়া? দেখো এটার আমি যদি 100 জুল গতিশক্তিতে নিক্ষেপ করি, সেটা এইচ উচ্চতায় উঠলে তার মধ্যে 100 জুল শক্তিই থাকবে। তাহলে যেই গতিশক্তি দিছো এইচ উচ্চতায় ওঠার পর তার মধ্যে ওই গতিশক্তিটাই বিভব শক্তি রূপে সঞ্চিত হবে, বুঝলা? আর ওইটাই কি তার মোট শক্তি, কারণ ওই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ শূন্য হয়ে যায়। তাহলে সমস্ত গতিশক্তিটাই কনভার্ট হয় বিভব শক্তিতে। পরন্ত বস্তুর বেলায় বিভব শক্তি কনভার্ট হয় গতিশক্তিতে, আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় গতিশক্তিটা কনভার্ট হচ্ছে বিভব শক্তিতে। আচ্ছা, এবার বলছে একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল। পরন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত। ভাই 5 মিটার উঁচুতে বিভব শক্তি হবে mgh। এম কত? এম হচ্ছে একটি বস্তুর ভর, জানি না, জিও জানার দরকার নাই, এইচ হচ্ছে 5। সমীকরণ দিলাম আমি 1। এখন কোত্থেকে পড়ছে ভাই? এই যে 20 মিটার উঁচু থেকে পড়ছে। এখান থেকে পড়তে পড়তে যখন ভূমি থেকে 5 মিটার উঁচুতে, তখন আমার গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তোমাদের কি মনে আছে ভি স্কোয়ার সমান হচ্ছে 2g সরণ। সরণ কত বলো তো দেখি? কেউ যদি বলছো যে 5 মিটার, তার কিন্তু কানাপট্টি জ্বালা বানায় ফেলবো ভাইয়া। সে এখান থেকে পড়লে সরণ তো এইটা, সরণ হচ্ছে 15 মিটার। সরণ 15, 2 কাটা, তাহলে mg ইন্টু 15 এলো গতিশক্তি, এলো বিভব শক্তি। এবার বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত চাইছে, তাহলে ইপিকে ইকে দ্বারা ভাগ করে দাও, তাহলে অনুপাতটা পাবা। তাহলে mg ইন্টু 5 আর ইকে হচ্ছে mg ইন্টু 15। mg কাটা 5/15 মানে 1/3, শেষ। অঙ্কটা খুব সুন্দর, কুমিল্লা বোর্ড 24-এ আসছে, এই কারণেই সুন্দর। ওকে, একটা স্প্রিং কেটে সমান 2 টুকরা করলে স্প্রিং ধ্রুবক কীরূপ হবে? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যদিও তোমাদের এখানে এমসিকিউতে আসছে, বাট এটা এইচএসসির টপিক। একটা স্প্রিংকে কেটে 2 টুকরা করলে ওর স্প্রিং ধ্রুবক বাড়বে, ডাবল হবে। সাপোজ এটা স্প্রিং ধ্রুবক ছিল কে, আলাদা আলাদা টুকরা করলে স্প্রিং ধ্রুবক হবে 2k। কেন ভাইয়া? কারণ তার টাইটনেস বাড়ে। আপাতত এটুকু জেনে রাখো, কাটলে স্প্রিং ধ্রুবক ডাবল হবে, দ্বিগুণ কাটলে ডাবল হবে, 3 ভাগ করলে 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে কাটলে স্প্রিং ধ্রুবক বাড়বে। স্প্রিং ধ্রুবক কি হবে? কাটলে বাড়বে, স্প্রিং ধ্রুবক বাড়বে। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়? ভাই আমরা জানি স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, আর এটা হচ্ছে জুল পার মিটার স্কোয়ার। এটাও কিন্তু স্প্রিং ধ্রুবকের একক। তাহলে এটাও একক, এটাও একক, কিন্তু চাইছে একক নয় কোনটি, তাহলে ওই দুইটার মধ্যে একটা হবে। তাহলে আমি এক কাজ করি, এই যে নিউটন পার মিটার, এটারে ভাঙি। নিউটন মানে হচ্ছে কেজি মিটার এস ইনভার্স 2, আবার এখানে আছে পার মিটার আর মিটার কাটাকাটি, তাহলে কেজি এস ইনভার্স 2, এটা মানেও কিন্তু নিউটন মিটার, বুঝলা? নিউটন পার মিটার, তাহলে কেজি এস ইনভার্স 2, এটাও কি ভাই স্প্রিং ধ্রুবকের একক?
তাহলে বাকি যেটা রয়েছে ওইটাই স্প্রিং ধ্রুবকের একক না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একক নয় কোনটা? প্রথমটা। ইউরেনিয়ামের অর্ধায়ু, ভাই এটা ঠাড়া মুখস্থ। ইউরেনিয়ামের অর্ধায়ু হচ্ছে 704 মিলিয়ন বছর। এই কারণে ইউরেনিয়ামটা মানে যার অর্ধায়ু বেশি সে কিন্তু অনেক তেজস্ক্রিয় মৌল। 704 মিলিয়ন বছর মুখস্থ। 1 কেজি বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা হয় তাহলে কত কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন হবে? তাহলে শক্তির সূত্র ই সমান mc²। এম হচ্ছে 1 কেজি, সি হচ্ছে 3 × 10⁸ এর উপরে স্কোয়ার হবে। তাহলে 3 × 10⁸ এর স্কোয়ার, তাহলে এটা আসতেছে 9 × 10⁻16 জুল। এটাকে কিলোওয়াট আওয়ারে নিতে হলে ভাইয়া এটা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কিলোওয়াট আওয়ারে যাবে। ভাগ করতে হবে 3.6 × 10⁻6, তো এটা আসতেছে 2.5 10⁻10 কিলোওয়াট আওয়ার। ওই যে এ নাম্বার অপশন। নেক্সট, 1 গ্রাম ভরের বস্তুকে শক্তিতে রূপান্তর করলে শক্তির পরিমাণ ই সমান mc²। ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম মানে 1/1000 কেজি। সি মানে 3 × 10⁸ আলোর বেগ এর স্কোয়ার। করলে অঙ্ক শেষ। কোন সূত্রের সাহায্যে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব? mc² মাধ্যমে, তাই না? E = mc²। ক্ষমতার একক কোনটা? ভাইয়া ক্ষমতার একক ধরো তুমি পারো না, P সমান W/T তো পারো। ডব্লুর একক জুল পার সেকেন্ড। আবার ডব্লু এর আরও একটা একক আছে। আচ্ছা, জুলকে ভাঙলে আমরা পাই, জুল মানে কি? কাজ না, বল ইন্টু সরণ, মানে নিউটন মিটার পার সেকেন্ড। নিউটনকে ভাঙলে পাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। এটাকে করলে আমরা পাবো কেজি মিটার 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 স্কোয়ার। S−2 S−1 মানে S−3। দেখো কই আছে এটা? এটা আমাদের এ নাম্বার অপশনে আছে, ওইটাই ক্ষমতার একক। 1 ইউনিট বিদ্যুৎ সমান কত? ভাইয়া মনে রাখতে হবে 1 ইউনিট মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। ইউনিট 1 ইউনিট বিদ্যুৎ মানে 1 কিলোওয়াট আওয়ার। আর 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 10⁶ জুল। তাহলে 1 ইউনিট বিদ্যুৎ মানে 3.6 × 10⁶ জুল। আচ্ছা, কত শক্তির অপচয় হয় দেখি। বলছে 500 ওয়াট ক্ষমতার একটা তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হলো। শক্তির অপচয় কত? তাহলে আমি একটু দেখি আগে কত শক্তি, কার্যকর শক্তি কত, আউটপুটটা কত। আউটপুট হচ্ছে mgh, শক্তি তো তাই ক্ষমতা বের করবো না, mgh। এম হচ্ছে 15, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20। দেখো সব দেওয়া আছে। 15 × 9.8 × 20 2940 জুল। এটা হচ্ছে আউটপুট শক্তি। ক্ষমতা বের করতে হবে না, আউটপুট শক্তি। হ্যাঁ, ব্যয়িত শক্তি আর অপচয় শক্তি তো সেমই। দেখো ভাইয়া আগে বোঝো শক্তির অপচয়, এটা হচ্ছে আউটপুট শক্তি। তাহলে যেটা দেওয়া আছে 500 ওয়াট আসলে হইব না, এটা হচ্ছে 5000 ওয়াট হবে মিনিমাম, 5000 ওয়াট। এটা হচ্ছে ইনপুট শক্তি। তাহলে কাজ অঙ্ক করে যেটা বের করছে সেটা হচ্ছে আউটপুট শক্তি, আর যেটা দেওয়া আছে সেটা ইনপুট শক্তি হচ্ছে 5000 ওয়াট। তাহলে শক্তির অপচয় বা ব্যয় হয়েছে কত? ব্যয় হয়েছে 5000 - 2940, 2060 জুল ব্যয় হয়েছে। এখানে ব্যয় কত ভাইয়া? তোমার ইনপুট শক্তি ছিল 5000, তোমার আউটপুটে পাইছো মাত্র 2940, তাহলে ব্যয় হয়েছে কত? 2060 জুল। সর্বশেষ স্লাইড কি বলছে? সর্বশেষ স্লাইডে বলেছে আমাদেরকে 700 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে 700 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা 40 নিউটন ওজনের একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠানো হলো। 10 মিটার উচ্চতায় উঠানো হলো। কর্মদক্ষতা কত? তাহলে এটা হচ্ছে ভাই ইনপুট এনার্জি, বুঝে নিও। তাহলে আমার আউটপুট এনার্জি বের করতে হবে, তারপর কর্মদক্ষতা। আউটপুট হচ্ছে, দেখো আউটপুট কত? ওজন, এটাই কিন্তু এমজি।
এই যে এটা হচ্ছে ওজন এমজি, আর এটা হচ্ছে এইচ। তাহলে ওজন এমজি ইন্টু এইচ, তাহলে এটা হচ্ছে 400 জুল আউটপুট। তাহলে আমার কর্মদক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। আউটপুট হচ্ছে 400, ইনপুট হচ্ছে 700 ইন্টু 100%। কত হয়? 400 ভাগ 700 ইন্টু 100। তাহলে আমরা পাচ্ছি 57.14%। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। ভাইয়া তোমাদেরকে কি পড়াই নেই, এই পুরো অধ্যায়টার প্লেলিস্ট ইয়াসিন ভাই এসএসসিতে আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই অধ্যায়ের ক্লাস যারা করবে, ক্লাসের স্লাইড যে পড়তে পারবে তার আর কিছু প্রয়োজন হবে না। সিকিউ, এমসিকিউ, এসকিউ, পাঠ্য বইয়ের যত ম্যাথ সবই সে পারবে। মন দিয়ে ক্লাসটা কইরো যারা করতেছো, আর ক্লাসটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবা। সো কাজ শক্তি ক্ষমতা ডান অ্যান্ড ডাস্টেড। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ। বাচ্চারা বলো ভাইয়া বলের 6 ক্লাসটা কবে দিবেন? ওটা পারভেজ নিচে, পারভেজ দিবে, প্যারা নেই, আমি পারভেজকে বলে দেব। এরপরে কোন অধ্যায়টা শুরু করব বলো, স্থির বিদ্যুৎ না চল বিদ্যুৎ? ওকে, সো এরপরে আমার একটা নতুন অধ্যায় শুরু করা যাবে, সমস্যা নেই। ওকে, সো সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো, টাটা।